সুপ্রিয় এসএসসি 2022 পরীক্ষার্থী ভাই ও বোনেরা, স্টাডি টাইম প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। গত ক্লাসে আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করলাম। এই ক্লাসে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। রাসায়নিক বন্ধন জিনিসটা বোঝার আগে আমাদেরকে আগে জানতে হবে যে জিনিসটা কি। দেখো, রাসায়নিক বন্ধন, রাসায়নিক অর্থাৎ কেমিক্যাল, আর বন্ধন মানে আমরা কি জানি, বন্ধন মানে আমাদের বন্ডিং, যেটা মানে বন্ড। এটা এখন বন্ধন আমাদের যে প্রাত্যহিক জীবনে অনেক ধরনের আমরা বন্ধন দেখে থাকি, যেমন ভাই বোনের বন্ধন, ভাই ভাই বন্ধন, কিংবা সোকল যেটা আমরা রিলেশন যেটাকে বলে থাকি। রিলেশনটা এক ধরনের একটা বন্ধন, কিন্তু কেমিস্ট্রির ভাষায় যে বন্ধন আর আমাদের প্রাত্যহিক জীবনে যে বন্ধন, দুটার মধ্যে মিলগত যে একটা একটা সাদৃশ্য সেটা দেখা যায় নর্মালি। তো দেখো, আমরা রাসায়নিক বন্ধন জিনিসটা জানার আগে আমাদেরকে কয়েকটি জিনিস জানতে হবে। সেটা কি, দেখো, সেটা যোজ্যতা ইলেকট্রন। দেখো, আমাদেরকে আগে জানতে হবে যোজ্যতা ইলেকট্রনটা কি। যোজ্যতা ইলেকট্রন কোনো মৌলের বা কোনো একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন সংখ্যা সমূহে তার কি, তার যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ ব্যাপারটা দেখো, যেমন আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে হিসাব করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 11। তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো তাহলে দেখো, আমি বলছি কোনো একটা মৌলের তার কি সর্বশেষ শক্তিস্তর, তার মানে এটা সর্বশেষ শক্তিস্তর। এটা সর্বশেষ শক্তিস্তরে যত সংখ্যক ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে কয়টা? এখানে ইলেকট্রন আছে আমার একটা, ইলেকট্রন একটা। তাহলে তার সোডিয়ামের যে যোজ্যতা ইলেকট্রন কয়টা? সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন একটা। এবার আমরা আলোচনা করব আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা আমাদের যোজনী। পারতপক্ষে তোমাদের কাছে যোজ্যতা ইলেকট্রন কিংবা যোজনী একই মনে হতে পারে, কিন্তু যোজ্যতা ইলেকট্রন ও যোজনীর মধ্যে সামান্য একটি ভিন্নতর পার্থক্য দেখা যায়। সেটা দেখো, যোজনী জিনিসটা কি? যোজনী জিনিসটা অণু গঠনকালে একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে প্রবণতা, সেটা তার যোজনী, সেটা তার কি, যোজনী। এবার দেখো, আমরা কয়েকটি মৌলের যে যোজনী, সেটি আমরা এখন দেখব। আকাশ কাট কর। এবার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলের যোজনী সম্পর্কে ধারণা জানব, যেটা আমাদের পরীক্ষার জন্য আসতে পারে, কিংবা পরীক্ষার যেসব প্রশ্ন এসে থাকে তার জন্য আমাদের জানতে হবে। দেখো, আমরা যদি ক্ষার ধাতুর কথা চিন্তা করি, ক্ষার ধাতু, গত ক্লাসে আমরা একটা ক্ষার ধাতুর ছন্দ শিখে আসলাম। সেটা কি, ক্ষার ধাতুর ছন্দটা কি ছিল? লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। তাহলে আমরা দেখি, লি না কে রুবি সাজাবে ফ্রান্স, লিনাকে রুবি সাজাবে ফ্রান্স। এখন আমরা যদি এখানে দেখি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কত? লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমাদের 3। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, লিথিয়ামে তোমাদের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন একটা। এই কারণে আমাদের লিথিয়ামের যোজনী কত? লিথিয়ামের যোজনী 1। এখন সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী আমার 1। এখন দেখো, আমরা এবার দেখি অ্যালুমিনিয়াম, দেখবো আমরা কি, অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনীটা কত বলো তো? অ্যালুমিনিয়ামের যোজনীটা আমাদের 3। এখন আমরা দেখবো তোমার কার্বনের যোজনীটা আমাদের কত? কার্বনের যোজনীটা আমাদের ক্ষেত্র বিশেষে 2 এবং 4 হয়। এবার দেখবো আমরা আয়রন। এবার দেখবো আমরা আয়রন, যেটা দেখো, আয়রনের যোজনী আমাদের কত হয়? ক্ষেত্র বিশেষে 2 এবং ক্ষেত্র বিশেষে 3 হয়। এখন যে আয়রনের যোজনী যে 3 হয়, এখানে আমাদের আয়রনের 2টা যৌগ আছে। একটা আমাদের ফেরাস যৌগ, একটা ফেরাস, আর একটা আমাদের ফেরিক। আমরা সবসময় কনফিউজড থাকি যে কখন আমাদের ফেরাস হয় কিংবা কখন আমাদের ফেরিক হয়। দেখো, যখন আমাদের আমরা যখন দেখব, মানে আমরা আজকে থেকে জানবো মানে আমরা জানবো কম। যখন আমরা ইক দেখব,
তখন আমাদেরকে জানতে হবে ইক মানেটা হচ্ছে বেশি। তাহলে যদি আমরা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকি তাহলে আমরা আজকের পর থেকে আশা করি ফেরাস কিংবা হচ্ছে ফেরিক চিনতে আমাদের ভুল হবে না। কেন দেখো ফেরাস ক্লোরাইড তার মানে হচ্ছে দেখো এখানে ফেরাস তার মানে এখানে কম, এখানে তাইলে হচ্ছে এক্ষেত্রে আয়রনের যোজনী কত হবে, এক্ষেত্রে আয়রনের যোজনী হবে আমাদের 2, তাই না? এবার দেখো হচ্ছে ফেরিক তার মানে এটা বেশি। দেখো ফেরাসের ক্ষেত্রে যদি আয়রনের যোজনী যদি আমাদের যদি 2 হয়ে থাকে তাহলে ফেরিকের ক্ষেত্রে আমাদের আয়রনের যোজনী অবশ্যই কত হবে, অবশ্যই আমাদের 3। এবার দেখো এবার যদি আমরা যদি ম্যাগনেসিয়ামের দেখি, ম্যাগনেসিয়ামের যোজনী কত আমাদের, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে আমাদের 2, ম্যাগনেসিয়ামের যোজনী কত আমাদের 2। এবার দেখো নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজনী কত, নর্মালি আমাদের যে জিনিসটা জানতে হবে নাইট্রোজেনের যোজনী তোমাদের বইয়ের জন্য তোমাদের এইটুকু জানলে হবে। নাইট্রোজেনের যোজনী হচ্ছে তোমার কত 3 আর 5। এবার দেখো এবার আমরা হচ্ছে আরেকটা মৌল দেখি, সেটা হচ্ছে তোমার অক্সিজেন। অক্সিজেনের যোজনী তাহলে কত হতে পারে তোমরা বলো, অক্সিজেনের যোজনী হচ্ছে আমাদের 2, অক্সিজেনের যোজনী হচ্ছে আমাদের 2। এই দেখো আশা করি আমরা হচ্ছে এবার যোজনী কি বা হচ্ছে যোজনী কিভাবে বের করতে হয় কিংবা হচ্ছে কোন মৌলের যোজনী হচ্ছে পরিবর্তনশীল সেটা হচ্ছে আমরা জানতে পারলাম। এবার হচ্ছে তোমাদেরকে হচ্ছে আমি কয়েকটি হচ্ছে পরমাণু দিব, সেটা হচ্ছে তোমরা আমাকে হচ্ছে তাদের যোজনী বের করে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। দেখো তোমাদের জন্য বাইরের কাজ হচ্ছে তোমরা অবশ্যই কার্বন, ফসফরাস, সিলিকন এবং বেরিলিয়ামের যোজনী কত সেটা অবশ্যই বের করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা মৌলের রাসায়নিক সংকেত নিয়ে আলোচনা করব। দেখো আমাদের হচ্ছে বইতে আমরা প্রায় সময় এরকম জিনিস দেখে থাকি, সেটা হচ্ছে কি দেখো S2 কিংবা ধরো হচ্ছে N2। তো তখন হচ্ছে যখন মৌলের রাসায়নিক হচ্ছে তুমি কি সংকেত যখন লিখবা তখন এটা দ্বারা কি বুঝে দেখো, সেটা হচ্ছে একটি অণুতে যখন তুমি পরমাণু সংখ্যা যখন বের করবা, একটি অণুতে যখন কয়টি পরমাণুর সংখ্যা আছে তা বের করবা তখন হচ্ছে ইংরেজি, দেখো বারবার বলতেছি ইংরেজি যে প্রতীকটা সেটা অবশ্যই বড় হাতের হবে, আর সেটার ডান দিকের নিচের অংশে হচ্ছে তুমি হচ্ছে ওই সংখ্যাটা দ্বারা তার কি বোঝায়, তার হচ্ছে পরমাণুর সংখ্যাটা বোঝায়। এবার আমরা হচ্ছে কয়েকটা মৌলের বা হচ্ছে কয়েকটা যৌগের আমরা হচ্ছে রাসায়নিক গাঠনিক যে গাঠনিক সংকেতটা আমরা দেখি। দেখো এখানে তোমার এটা হচ্ছে কত আমাদের, এটা হচ্ছে আমাদের C2H6। এই যৌগটা কি আমাদেরকে বলো তো, এই যৌগটা হচ্ছে আমাদের একটা অ্যালকেন সমৃদ্ধ যৌগ, এটা হচ্ছে আমাদের অ্যালকেন, এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন বলো তো সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হাইড্রোকার্বন ব্যাপারটা হচ্ছে আমরা কি জানি বলো, হাইড্রোকার্বন আমরা জানি যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে মূলতই হচ্ছে আমাদের এই হাইড্রোকার্বনটা ঘটিত। তো তাহলে আমাদের যে C2H6 এটা মূলত হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এটা কোন শ্রেণীর, এটা হচ্ছে আমাদের অ্যালকেন শ্রেণীর। তো তাহলে এটা অবশ্যই আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের, এটার নাম হচ্ছে আমাদের ইথেন। এখন আমরা ইথেনের জন্য গাঠনিক যে সংকেতটা, গাঠনিক যে সংকেতটা হচ্ছে আমরা দেখব। দেখো গাঠনিক সংকেত আমরা কিভাবে করি, আমরা কার্বনের যে হাত, আমরা কার্বনের হাত জানি কয়টা, আমরা কার্বনের হাত জানি হচ্ছে 4টা। আর এটা যেহেতু হচ্ছে আমাদের অ্যালকেন শ্রেণীর, তাহলে অ্যালকেন শ্রেণীর জন্য মনে রাখবা কার্বন যে বন্ড সেটা হচ্ছে আমাদের একক বন্ড, যেটা হচ্ছে আমাদের হচ্ছে সিগমা বন্ড। হ্যাঁ, তাহলে দেখো এটার জন্য হচ্ছে আমরা এখন গাঠনিক সংকেতটা আঁকি। দেখো প্রথম জিনিসটা যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের কার্বনের 4টা হাত ঠিক আছে কিনা তা আমাদের দেখতে হবে। দেখো এখানে কার্বনের এদিকে একটা হাত, এদিকে একটা হাত 2টা, এদিকে একটা হাত 3টা, এদিকে একটা হাত আমাদের 4টা। সেম অ্যাজ হচ্ছে আমাদের হচ্ছে অপর পাশে যে কার্বনটা আছে ওইটাও দেখতে হবে। দেখো কার্বনের একটা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত, এই গেল আমাদের হচ্ছে প্রথম কাজ। এবার আমাদেরকে দেখতে হবে এখানে হচ্ছে আমাদের যে হাইড্রোজেন 6টা আমাদের আছে কিনা, যেহেতু আমরা কার্বন 2টা পাই গেছি আর কার্বন 2টা চারপাশে হচ্ছে তোমার হচ্ছে কি 4টা হাত আছে। এখন দেখতে হবে আমাদের হচ্ছে হাইড্রোজেন 6টা আছে কিনা। দেখো আমরা দেখি তাইলে হাইড্রোজেন 1টা 2টা 3টা 4টা 5টা
6টা, তাহলে হচ্ছে আমাদের হাইড্রোজেনটা ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের ইথেনের জন্য হচ্ছে গাঠনিক সংকেত। এবার আমরা হচ্ছে পানির জন্য হচ্ছে যদি গাঠনিক সংকেতটা দেখি, তাহলে পানির জন্য গাঠনিক সংকেত হবে কীরকম দেখো। পানির জন্য আমাদের গাঠনিক সংকেত যেটা, সেটা হবে আমাদের এইরকম, ঠিক আছে। পানির গাঠনিক সংকেত হচ্ছে এরকম। এই জিনিসটা হচ্ছে আমাদের উল্টা ভি আকৃতি। এই জিনিসটা হচ্ছে আমাদের কি, এই জিনিসটা হচ্ছে আমাদের উল্টা ভি আকৃতি। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম না, এই যে আমরা ভি এভাবে ইউজ করি, তাহলে হচ্ছে উল্টা ভিটা হচ্ছে এভাবে ইউজ করা হইতেছে। তাহলে এই জায়গায় আমাদের অক্সিজেনটা, আর জায়গায় যেটা হচ্ছে আমাদের হাইড্রোজেনটা যাইতেছে, তাহলে আমরা কি বলতে পারি না এটা হচ্ছে উল্টা ভি আকৃতির। এবার দেখো তোমরা হচ্ছে অনেকে হচ্ছে জিজ্ঞাসা করতে পারো কিংবা হচ্ছে প্রশ্ন করতে পারো যে হচ্ছে এখানে যে ইথেনের যে ঘটনিক যে সংকেত আর হচ্ছে আমার পানির যে ঘাটনিক সংকেত, দুটো কেন মানে হচ্ছে একই রকম হলো না। এটা জানার জন্য আমাদেরকে হচ্ছে আর একটু হায়ার লেভেলের হচ্ছে নলেজ জানা লাগবে। সেটা হচ্ছে আমরা যখন সংকরায়ন ব্যাপারটা বুঝবো বা সংকরায়ন সম্বন্ধে আমাদের ধারণা থাকবে, তখন আমরা সংকরায়নে গিয়ে দেখবো হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন এবং বন্ধনজোড় ইলেকট্রন, কিংবা হচ্ছে তাদের মুক্তজোড় ইলেকট্রনের জন্য তাদের যে হচ্ছে জ্যামিতিক গঠন পরিবর্তন হয়, সেটা হচ্ছে তখন আমরা বিস্তারিত জানতে পারবো। এবার আমরা যদি হচ্ছে মিথেনের জন্য যদি তার ঘাটনিক সংকেতটা হচ্ছে নির্ণয় করি, মিথেন CH4, মিথেনটা হচ্ছে আমাদের কি এক ধরনের অ্যালকেন শ্রেণীর যৌগ। তাহলে হচ্ছে আমরা যখন মিথেনের জন্য বের করবো, তখন হচ্ছে কার্বনের কয়টা হাত বলছি আমি, 4টা হাত, আর এখানে হাইড্রোজেন আছে আমার কয়টা, 4টা। তাহলে দেখো 1 2 3 4, দেখো আমার মিলছে, এটা হচ্ছে আমাদের মিথেনের ঘাটনিক সংকেত। এবার আমরা রাসায়নিক বন্ধনের যে মূল জিনিস সেটা সম্পর্কে এবার আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো রাসায়নিক বন্ধন আমরা মূলত কি জানি, বা হচ্ছে তোমাদের যে পাঠ্য বই কিংবা তোমরা যে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের রাসায়নিক বন্ধন থেকে কোন কোন বন্ধনের প্রশ্ন আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের হচ্ছে রাসায়নিক বন্ধনের আমরা যে প্রশ্ন বা যে টপিক হচ্ছে আমাদের সচরাচর এসে থাকে, সেটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, কিংবা সন্নিবেশ সমযোজী বন্ধনটা তেমন আসে না। তোমাদের হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, কিংবা ধাতব বন্ধন বা হাইড্রোজেন বন্ধন নিয়ে হচ্ছে প্রশ্ন এসে থাকে। এখন দেখো আমরা রাসায়নিক বন্ধনের হচ্ছে আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে অবশ্যই প্রথমে জানতে হবে আয়নিক বন্ধন কি বা আয়নিক বন্ধন কিভাবে কাজ করে, তাই না? দেখো আয়নিক বন্ধন তো হচ্ছে একটা ধাতু এবং আরেকটা অধাতু। তার মানে আমি কি বলছি, আয়নিক বন্ধন মানে হচ্ছে একটা ধাতু এবং আরেকটা অধাতুর মধ্যে যে বন্ধন, সেটা হচ্ছে আমার আয়নিক বন্ধন। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, একটা ধাতু আর একটা অধাতু, একটা বিপরীতধর্মী যখন দুইটা মানুষের মধ্যে বন্ধন সৃষ্টি হয়, তখন হচ্ছে আমরা কি করি, ধরো আমার আর হচ্ছে তোমার, হ্যাঁ, আমাদের হচ্ছে দুজনের হচ্ছে কি একই ধরনের জিনিস ভালো লাগবে না। তো তাহলে যদি আমাদের দুজনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়, তখন সেক্ষেত্রে কী করা লাগবে, সেক্ষেত্রে আমাদের দুজনের হচ্ছে স্যাক্রিফাইস করা লাগবে, তাই না? তো একইভাবে আয়নিক বন্ধনও যেটা হয়, সেটা হচ্ছে তোমার এক পক্ষ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দেয়, আরেক পক্ষ হচ্ছে ইলেকট্রন কি করে, গ্রহণ করে। মানে হচ্ছে একজনের ত্যাগ করে খুশি থাকে, আরেকজন হচ্ছে ভোগ করে খুশি থাকে। এখন দেখো আয়নিক বন্ধন, তাহলে আমরা হচ্ছে ব্যাপারটা জানার জন্য আমরা হচ্ছে একটা যৌগ নিই, সেটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, NaCl। এখন তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো, ধরো NaCl একটি আয়নিক বন্ধন ব্যাখ্যা করো। তো তার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমরা এটাকে যেভাবে হচ্ছে ব্যাখ্যা করবো, দেখো প্রথমে হচ্ছে আমরা এইভাবে করব। সোডিয়াম হচ্ছে আমরা জানি ইলেকট্রন বিন্যাস হচ্ছে জানি হচ্ছে 11, ক্লোরাইডটা জানি হচ্ছে আমরা 17। দেখো এখানে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে কয়টা, একটা। আর হচ্ছে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে আমাদের 7টা। এখন আমরা হচ্ছে অষ্টক নীতি আর হচ্ছে 2-এর নীতি, সেটা সম্পর্কে আমরা জানতে হবে। দেখো অষ্টক নীতি জিনিসটা জানার আগে আমাদেরকে হচ্ছে জানতে হবে নিষ্ক্রিয় মৌল সম্পর্কে আমরা জানি কি না, তাই না? নিষ্ক্রিয় মৌল এখন কি কি, দেখো আমরা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌলসমূহ। এখন নিষ্ক্রিয় মৌলসমূহের আমরা হচ্ছে যদি ইলেকট্রন বিন্যাস দেখি, তখন কি দাঁড়ায়, দেখো হিলিয়াম
দেখো আমরা এই দুটো নিয়ে আলোচনা করি। দেখো আমরা জানি যদি হচ্ছে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে তার যত সংখ্যক ইলেকট্রন প্রয়োজন তা যদি থাকে তখন সেই মৌলটি হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যায়। যেমন নিয়নের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, নিয়নের শক্তিস্তর কয়টা? নিয়নের শক্তিস্তর হচ্ছে 2টা, নিয়নের শক্তিস্তর 2টা। তার মানে নিয়নের দ্বিতীয় শক্তিস্তর হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি। তো এখানে ইলেকট্রন 8টি আছে, তাইলে যেহেতু হচ্ছে সেই তার ধারণ ক্ষমতার যতটুকু ইলেকট্রন প্রয়োজন তার আছে, সেহেতু সে অবশ্যই হচ্ছে নিষ্ক্রিয় মৌলের আকার ধারণ করেছে। তার মানে হচ্ছে অষ্টকৃতিটা হচ্ছে কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন দরকার তত সংখ্যক যদি ইলেকট্রন যদি বিদ্যমান থাকে তখন সেটা হচ্ছে অষ্টকৃতি মেনে চলবে। আর 2 এর নীতিতে হচ্ছে তোমার হচ্ছে সর্বশেষ কক্ষপথে যদি এক জোড়া হচ্ছে ইলেকট্রন থাকে তখন সেটাই হচ্ছে আমরা 2 এর নীতি সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো নর্মাল যে হচ্ছে আমাদের হচ্ছে এখানে যে সোডিয়াম ও ক্লোরিন হচ্ছে যে মৌল দুইটা দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের আলটিমেটলি কিসে পরিণত হতে চাইবে? তারাও আমাদের আলটিমেটলি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হতে চাইবে। এখন দেখো আমরা হচ্ছে তাহলে হচ্ছে ব্যাপারটা খেয়াল করি। এই যে সোডিয়ামে হচ্ছে ইলেকট্রন, সে যদি সর্বশেষ কক্ষপথে যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তখন তার হচ্ছে সে একটি ইলেকট্রন ত্যাগ করে সে Na+ আয়নে পরিণত হবে। সে কিসে পরিণত হবে? Na+ আয়নে তৈরি হবে। আর হচ্ছে ক্লোরিন হচ্ছে 7টি ইলেকট্রন হচ্ছে সর্বশেষ কক্ষপথে, কিন্তু তার ইলেকট্রন থাকার কথা হচ্ছে 8টি। তাহলে সে একটি ইলেকট্রন গ্রহণ করবে, সে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন- আয়নে পরিণত হবে। এই যে সোডিয়াম প্লাস আয়ন আর হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন একসাথে তারা যুক্ত হয়ে তারা হচ্ছে কি গঠন করে? NaCl গঠন করে, তাই না? এটা হচ্ছে আমাদের এক ধরনের আয়নিক বন্ধন। এখন আমরা পরীক্ষায় কীভাবে লিখব? পরীক্ষা লেখার জন্য আমাদেরকে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যেটা এটা আমাদের দেখাতে হবে, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যেটা সেটা আমাদের দেখাতে হবে। এরপর আমরা আয়নিক বন্ধনের সংজ্ঞাটা লিখব, তারপর হচ্ছে আমরা হচ্ছে সোডিয়ামের হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে চিত্র আর ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন বিন্যাসের চিত্র এটা দেখবো। সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের কি চিত্র Na, তাই না? চিত্র Na। দেখো সোডিয়াম সর্বশেষ ইলেকট্রন হচ্ছে একটা, ক্লোরিনের হচ্ছে তোমার 7টা, চিত্র ক্লোরিন। এখন তারা কি করবে? দেখো এখন এই যে হচ্ছে তোমার সোডিয়ামটা হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, ত্যাগ করে সে Na+ আয়ন গঠন করবে। আর তোমার ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে। তাহলে হচ্ছে এবার হচ্ছে তোমরা লিখবে হচ্ছে সর্বোপরি আমরা দেখতে পাই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সে Na+ আয়নে গঠন করে নিষ্ক্রিয় মৌল এটা কার? এটা হচ্ছে আমাদের হচ্ছে নিয়নের আকার ধারণ করে। আর হচ্ছে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল আর্গনের আকার ধারণ করে। সুতরাং সেটি আমাদের একটি আয়নিক বন্ধন, যে একটা আয়নিক বন্ধন যে শর্ত সেটা হচ্ছে আমাদের ফিল আপ করে। এবার আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। দেখো সমযোজী মানে হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন জিনিসটা হচ্ছে কাদের মধ্যে হয়ে থাকে? আমরা যখন আয়নিক বন্ধন দেখলাম তখন আমরা আয়নিক বন্ধনে দেখলাম হচ্ছে আয়নিক বন্ধনটা হচ্ছে একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে সম্পন্ন হয়। আর সমযোজী বন্ধনটা হচ্ছে আমাদের দুইটিই হচ্ছে আমাদের অধাতুর মধ্যে সম্পন্ন হয়, অর্থাৎ দুটি অধাতুর মধ্যে যে বন্ধন সেটাই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। এখন সমযোজী বন্ধন তাহলে দেখো আমরা হচ্ছে যদি খেয়াল করি তোমার কি দাঁড়ায় দেখো তো,
হাইড্রোজেন কি একটি, হাইড্রোজেন একটি কি বলো, হাইড্রোজেন হচ্ছে আমাদের একটি অধাতু, হাইড্রোজেন একটি আমাদের কি অধাতু। তাহলে দেখো হচ্ছে H2, এটা হচ্ছে আমাদের কি H2, তার মানে হচ্ছে দুটি হাইড্রোজেন একসাথে মিলিত হয়ে একটি সমযোজী বন্ধন গঠন করে, সেটি আমরা দেখব। তাহলে হাইড্রোজেনের হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখি 1s1। এখন যদি আমরা হাইড্রোজেনের জন্য হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে চিত্র সেটা যদি দেখি তাহলে হচ্ছে এটাই, একটা ইলেকট্রন আছে। এখন দেখো আমরা কি বলছি হচ্ছে প্রতিটা মূলেই হচ্ছে নিষ্ক্রিয় মূলে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। কেন দেখায়? কারণ হচ্ছে প্রতিটা মূলে যখন হচ্ছে তোমার যখন নিষ্ক্রিয় মূলে যখন পরিণত হয়ে যাবে তখন তারা রাসায়নিক বন্ধনে হচ্ছে বা কিংবা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। এখন দেখো হচ্ছে দুইটা হাইড্রোজেন কিভাবে হচ্ছে মিলে সমযোজী বন্ধন গঠন করে সেটা আমরা দেখি। আয়নিক বন্ধনের বেলায় আমরা দেখলাম যে হচ্ছে যখন NaCl দেখলাম তখন দেখলাম কি সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন দান করে আর হচ্ছে ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে। তখন তাদের মধ্যে একজনের হচ্ছে বেশি থাকে আর একজনের হচ্ছে তোমার কি ঘাটতি থাকে। কিন্তু এই ক্ষেত্রে জিনিসটা কি হবে সেটা আমাদেরকে হচ্ছে দেখা লাগবে। দেখো এই ক্ষেত্রে তারা খুবই ভালো একটা কাজ করে। তারা কাজ করে এটা কি, তারা হচ্ছে শেয়ারের কাজ করে। শেয়ার মানে তারা বলবে যে আমার কাছেও তো নাই ভাই, তোর কাছেও নাই, আর দুজন হচ্ছে একসাথে থাকি, একসাথে মিলেমিশে থাকি। তার মানে এই যে মিলেমিশে যে থাকাটা, এটা ভালোভাবে যে থাকাটা, সেটাই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। তার মানে আমাদের আয়নিক বন্ধন থেকে সমযোজী বন্ধনটা কি একটু ভালো। তাহলে দেখো তোমার হচ্ছে সমযোজী বন্ধনটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে এখানেও একটা ইলেকট্রন, আবার অপর যে হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে সেটা তো তাহলে কয়টি ইলেকট্রন, অবশ্যই একটা ইলেকট্রন। তাহলে দেখো তারও ঘাটতি হচ্ছে কয়টি ইলেকট্রনের, তারও ঘাটতি হচ্ছে একটা ইলেকট্রনের, আর তারও ঘাটতি হচ্ছে একটা ইলেকট্রনের। কেন একটা ইলেকট্রনের ঘাটতি সেটা দেখো। কারণ আমরা কি জানি হচ্ছে ইলেকট্রনের হচ্ছে তোমার হচ্ছে কয়টা শেল আছে। নর্মালি আমরা হচ্ছে K শেল, L শেল, M শেল আর হচ্ছে N শেল এগুলো নিয়ে জানি। তো যখন n এর মান যখন 1 হয় তখন আমাদের K শেল হয়, আর যখন n এর মান 2 হয় তখন আমাদের হয় কি L শেল, যখন আমাদের n এর মান 3 হয় তখন আমাদের হয় M শেল, আর যখন আমাদের n এর মান 4 হয় তখন আমাদের হয় N শেল। তো তাহলে দেখো আমাদের K শেলে অর্থাৎ হচ্ছে প্রথম শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি, প্রথম শক্তি স্তরে আমাদের ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে হচ্ছে 2টি। এবার L শেলে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে হচ্ছে আমাদের হচ্ছে 8টি। তৃতীয় শক্তি স্তর অর্থাৎ M শেলের জন্য আমাদের ইলেকট্রন থাকতে পারে হচ্ছে কয়টি, 8টি। আর যে চতুর্থ শক্তি স্তরের জন্য অর্থাৎ N শেলের জন্য আমাদের ইলেকট্রন থাকতে পারে কয়টি, ইলেকট্রন থাকতে পারে হচ্ছে আমাদের 18টি। তাহলে দেখো এখানে যে হাইড্রোজেন হচ্ছে আমাদের কি K শেল, তার মানে হচ্ছে প্রথম শক্তি স্তর হচ্ছে আমাদের ইলেকট্রন থাকার কয়টা, ইলেকট্রন থাকার কথা হচ্ছে আমাদের 2টা। কিন্তু আমরা এখানে ইলেকট্রন দেখতে পাচ্ছি হচ্ছে একটা করে। এখন তারা কি করবে, তারা বলবে যে ভাই আসো আমরা হচ্ছে একসাথে থাকি। তো তখন তারা এটাকে আমরা এইভাবে দিই, ক্রস চিহ্ন ধারা দিই, তাইলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এই যে দেখো তোমার হচ্ছে একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তারা কি গঠন করে, H2 গঠন করে। তাহলে দেখো তাদের হচ্ছে দেখো এরও হচ্ছে প্রথম শক্তি স্তরে হচ্ছে 2টা ইলেকট্রন থাকে, 1 2। এরও হচ্ছে প্রথম শক্তি স্তরে হচ্ছে কয়টা, 2টা ইলেকট্রন থাকে। তাইলে হচ্ছে তারা হচ্ছে ভদ্র হবে, অর্থাৎ মিলেমিশে তারা হচ্ছে সমযোজী বন্ধনটা গঠন করে। এখন আমরা আরেকটা দেখবো হচ্ছে কার ক্ষেত্রে, আমরা আরেকটা দেখবো হচ্ছে পানির ক্ষেত্রে, H2O। দেখো আমরা যদি H2O এর ক্ষেত্রে দেখি তাহলে এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু আমাদের কোনটা, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমাদের এখানে অক্সিজেন। তো আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখি। অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আমাদের 1s2 2s2 আর 2p4। তার মানে আমাদের সর্বশেষ যে শক্তি স্তর সেখানে ইলেকট্রন কয়টা আছে, সেখানে আমাদের ইলেকট্রন আছে 6টা। সেখানে ইলেকট্রন কয়টা আছে, 6টা। থাকার কয়টা আমাদের কয়টা, 8টা। মানে সেই 8টি হলে সে হচ্ছে কি নিষ্ক্রিয় মৌল নিয়নের আকার ধারণ করবে। তাইলে হচ্ছে অবশ্যই অক্সিজেনের কয়টি ইলেকট্রন দরকার, আর অক্সিজেনের ইলেকট্রন দরকার হচ্ছে আর হচ্ছে কয়টা, 2টা, তাই না?
এবার দেখো হচ্ছে এখানে আমাদের হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস আমরা জানি হচ্ছে সিম্পলি জানি হচ্ছে 1s1। তারপর দেখো এখানে অক্সিজেনকে কেন্দ্র করে হচ্ছে দুটো হাইড্রোজেন থাকবে, আর সেটা হচ্ছে একটা সমযোজী বন্ধন, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে বা হচ্ছে কিংবা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। তো তাহলে আমরা দেখি, এটার জন্য যেটা করতে হবে সেটা দেখো, অক্সিজেন ইলেকট্রন বিন্যাসের চিত্রটা যদি আঁকি আমরা তাহলে এরকম হবে। এখানে কয়টা দেখো, এটা হচ্ছে আমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের চিত্র। এখন যদি হাইড্রোজেনেরটা আঁকি তখন আমাদের হবে, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের জন্য, হ্যাঁ এটা হচ্ছে আমাদের অক্সিজেনের জন্য। তো এবার দেখো হচ্ছে অক্সিজেনের তাহলে আমাদের ইলেকট্রনের ঘাটতি কয়টা দেখতেছি। এখানে দেখো সর্বশেষ প্রথমে আমাদের ইলেকট্রন হচ্ছে 1 2 3 4 5 6টা, আর হাইড্রোজেন হচ্ছে আমাদের একটা। তার মানে হাইড্রোজেনের দরকার হচ্ছে কয়টা, হাইড্রোজেনের দরকার হচ্ছে আর একটা। যদি তার যদি ইলেকট্রন থাকে তখন সে হচ্ছে কি তার হচ্ছে শক্তি স্তর ফিল আপ হবে, অর্থাৎ সে নিষ্ক্রিয় মূল্যে পরিণত হবে। আর হচ্ছে অক্সিজেন হচ্ছে দুইটা দরকার, সে যদি দুইটা পেয়ে যায় তখন সেও নিষ্ক্রিয় মূল্যে পরিণত হবে। তাহলে দেখো তারা কি করবে, তারা হচ্ছে ঠিক এইভাবে আসবে। দেখো আমাদের হচ্ছে কি এখানে হচ্ছে অক্সিজেনের জন্য হচ্ছে কয়টা, দুইটা হাইড্রোজেন পরমাণু দরকার। তাহলে হচ্ছে এই যে দেখো অক্সিজেনের দুই পাশে আমরা দুইটা হাইড্রোজেন পরমাণু দিলাম। এখন দেখতে হবে হচ্ছে আমাদের হচ্ছে কি তাদের যে অষ্টক নীতি কিংবা হচ্ছে তাদের দুইয়ের নীতি, বা তারা নিষ্ক্রিয় মূল্যে পরিণত হলো কিনা, কিংবা তাদের সর্বশেষ কক্ষপথে যতটুকুলো ইলেকট্রন থাকার দরকার ততগুলো আছে কিনা সেটা আমরা দেখি। দেখো অক্সিজেনের জন্য যদি আমরা হিসাব করি তাহলে অক্সিজেনের জন্য হচ্ছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে হচ্ছে 8টি ইলেকট্রন আছে, অর্থাৎ সে হচ্ছে তার শর্ত মানলো। এবার দেখি হাইড্রোজেনের জন্য দুইটা ইলেকট্রন আছে কিনা, 1 2, তাহলে আমরা কি বলতে পারি না এটা হচ্ছে একটা সমযোজী বন্ধন, H2 এক ধরনের কি সমযোজী বন্ধন। তাহলে হচ্ছে যখন আমাদের হচ্ছে যদি বলে H2O একটি সমযোজী বন্ধন ব্যাখ্যা করো, তখন আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা সমযোজী বন্ধনের সংজ্ঞাটা সুন্দরভাবে লিখব। এরপর হচ্ছে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেনের জন্য হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস আঁকবো, তারপর হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাসের চিত্রটা আঁকবো, তারপর হচ্ছে তারা কীভাবে হচ্ছে ইলেকট্রন হচ্ছে শেয়ার করে সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো, এবং সর্বশেষ আমরা আবার দেখাবো যে তারা হচ্ছে তাদের যে হচ্ছে সর্বশেষ মধ্যে যতগুলো ইলেকট্রন হচ্ছে তাদের যে গ্রহণ করবে বা হচ্ছে তারা হচ্ছে শেয়ার, গ্রহণ তো করবে না, তারা হচ্ছে কী করবে, শেয়ার করবে। সেটাই হচ্ছে যে দেখানো হয়েছে, সেটার প্রেক্ষিতে আমরা বলবো যে এটাই হচ্ছে H2 হচ্ছে এক ধরনের সমযোজী বন্ধন।